জুলাই অভ্যুত্থানে হত্যা মামলায় নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভি কারাগারে গ্রেপ্তার করতে গেলে বাসভবনের সামনে অবস্থান নেয় কর্মী সমর্থকরা। সাবেক পৌর সিটি মেয়র আইভি রহমানকে গ্রেপ্তার অভিযানে যাই এবং সকালবেলায় আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। আমরা সিদ্ধিগঞ্জ থানায় একটি হত্যা মামলা তাকে গ্রেপ্তার দেখিয়েছি। গণহত্যার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাতে দেশের কয়েক জায়গায় বিক্ষোভ, মহাসড়ক অবরোধ, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে 1 বছরে বিএসএফ এর গুলি ও নির্যাতনে মারা গেছেন 4 জন, আহত 3। হতাহতের ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা। বিএসএফ বাংলাদেশ আইসা গুলি করে মাইরা বিএসএফ চলে গেছে। সরকারের কাছে আবেদন জানাই, আমি বিচার চাই। ইন্ডিয়ান সীমান্তরক্ষী বাহিনী তারা এই পাখির মতো গুলি করে আমাদের দেশের যুবকদেরকে হত্যা করে। আমন্ত্রণ সংবাদ সারা দেশে আপনাদের সঙ্গে আছি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। জুলাই অভ্যুত্থানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পোশাক কর্মী মিনারুল হত্যা মামলায় সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইফিকে কারাগারে পাঠিয়েছে আদালত। এর আগে সকালে বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার রাতে আইফিকে গ্রেপ্তার করতে গেলে রাতভর তার বাসভবনের সামনে অবস্থান নেন কর্মী সমর্থকরা। গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পথে দেখা দেয় উত্তেজনা। নারায়ণগঞ্জ সিটির সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভিকে গ্রেফতার করতে বৃহস্পতিবার রাত 10টার দিকে নগরীর দেওভোগ এলাকায় তার বাসভবনে যায় পুলিশের একটি দল। খবর পেয়ে সেখানে জড়ো হন সাবেক এই জনপ্রতিনিধির কর্মী সমর্থকরা। রাত ভর চলে এমন অবস্থা। সকাল 6:45টার দিকে আইভিকে নিয়ে তার বাসভবন থেকে বের হয় পুলিশ। এ সময় উপস্থিত কর্মী সমর্থকদের উদ্দেশ্যে আইভি বলেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকায় পুলিশের সাথে যাচ্ছেন তিনি। যদিও তারা আমাকে ওয়ারেন্ট ইস্যুটা দেখাতে পারে নাই, কিন্তু আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমি তাদের সাথে যাচ্ছি। পুলিশের গাড়িবহরের সাথে এগোতে থাকেন সাবেক সিটি মেয়রের কর্মী সমর্থকরা। এ সময় প্রতিপক্ষের লোকজন সেখানে জড়ো হলে দেখা দেয় উত্তেজনা। পুলিশ জানায়, সেলিনা হায়াত আইভির বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের সময় হত্যাসহ বিভিন্ন অভিযোগে 5টি মামলা রয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। গতকাল রাত থেকে আমরা একটি হত্যা মামলায় সাবেক পৌর সিটি মেয়র আইভি রহমানকে গ্রেপ্তার অভিযানে যাই এবং সকালবেলায় আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তার নামে সিদ্ধিরগঞ্জ থানায় 4টি এবং ফতুল্লা থানায় একটি হত্যা মামলা আছে। আমরা সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা তাকে গ্রেপ্তার দেখিয়েছি। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় আইভিকে। শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। জনাব মাইনুদ্দিন কাদের স্যার, বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। এখন পর্যন্ত রিমান্ডের আবেদন আসে নাই। রিমান্ডের আবেদন আসলে পরবর্তীতে তারিখ ধার্য হবে। সেলিনা হায়াত আইভি নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ছিলেন। জাহিদ হাসান, যমুনা নিউজ। এদিকে গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার নিশ্চিত ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে কয়েক জেলায় রাতে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল হয়েছে। রাত 1টার দিকে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা। রাত 1টার দিকে মহাসড়ক থেকে সরে যান বিক্ষোভকারীরা। এর আগে ক্যাম্পাসে মিছিল করেন শিক্ষার্থীরা। আওয়ামী লীগ নিষিদ্ধ এবং গণহত্যার বিচার দাবিতে দিবাগত রাত 3:45টার দিকে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এ সময় বক্তারা বলেন, আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ কোনোভাবেই দেয়া হবে না। অবিলম্বে দলটিকে নিষিদ্ধ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। একই দাবিতে রাতে রংপুরেও বিক্ষোভ মিছিল হয়েছে। শরীয়তপুরের নড়িয়ায় মোটরসাইকেল আটককে কেন্দ্র করে থানায় হামলার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে। পুলিশ জানায়, নড়িয়ায় কাগজপত্রবিহীন 3টি মোটরসাইকেল আটক করে পুলিশ। বৃহস্পতিবার রাতে বাইক ছাড়িয়ে নিতে আসে স্থানীয় কয়েকজন ছাত্রদল নেতাকর্মী। বৈধ কাগজপত্র না থাকায় মোটরসাইকেল দিতে অস্বীকৃতি জানায় পুলিশ। বিষয়টি নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে হামলা চালায় নেতাকর্মীরা। ভাঙচুর চালানো হয় পুলিশের গাড়ি ও থানা কমপ্লেক্সের 2টি কক্ষ। এ সময় আহত হন এক কনস্টেবল। তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীতে আনা হয়েছে। এ ঘটনায় 4 জনকে আটকের কথা জানিয়েছে পুলিশ। যারা জড়িত তাদেরকে ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করার চেষ্টা করছি এবং ইতিমধ্যে আমরা বেশ কয়েকজনকে আটক করতে সক্ষম হয়েছি।
সাভারে যাত্রীবাহী বাসে ট্রাকের ধাক্কায় 2 জন নিহত হয়েছেন। সকালে ঢাকা আরিচা মহাসড়কের বাস স্ট্যান্ড এলাকায় এই ঘটনা হয়। হাইওয়ে পুলিশ জানায় নিহত 2 জন সড়ক বিভাজকের উপর দিয়ে পার হয়ে সার্ভিস লেনে দাঁড়িয়ে চন্দ্রাগামী একটি বাস থামানোর সংকেত দেয়। বাসের চালক যাত্রীদের ওঠানোর জন্য লেনে দাঁড়ালে পেছন থেকে থাকা একটি রডবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিকে ধাক্কা দেয়। এ সময় চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান 2 যাত্রী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে। জব্দ করা হয়েছে দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক। ব্রাহ্মণবাড়িয়ায় থামছেই না সীমান্তে হত্যা। গেল 1 বছরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলি ও নির্যাতনে নিহত হয়েছেন 4 বাংলাদেশি, গুলিতে আহত হয়েছেন আরও 3 জন। এসব ঘটনায় ক্ষুব্ধ সীমান্ত এলাকার বাসিন্দারা। বিজেপি বলছে হতাহতের প্রতিটি ঘটনায় জোরালো প্রতিবাদ জানানো হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের মুরাদুর রহমানের আয়ে চলত 5 সদস্যের পরিবার। একদিকে আপনজন হারানোর বেদনা, আরেকদিকে সংসার চালানোর দুশ্চিন্তা। দিশেহারা দরিদ্র পরিবারটি। স্বজনরা জানান, গত 8 এপ্রিল সেজামুরা সীমান্তে নিজ ফসলি জমিতে কাজ করতে গেলে মুরাদকে ধরে নিয়ে যায় বিএসএফ। পিটিয়ে গুরুতর আহত অবস্থায় ফেলে যায় বাংলাদেশ সীমান্তে। পরে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় মুরাদের। কিছু দূর চলে আসার পরে আবার ওনারা ডেকে নিছে, নেওয়ার পরে ওনার হাত বেঁধে তারপরে ভিতরে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে মারধর করে। কালকে আমার একটা গরু নিয়ে যাব বা আমার একটা ছাগল নিয়ে যাব বা আমার একটা বাচ্চা ওইদিকে খেলতে গেছে, ওরা এইভাবে ধরে নিয়ে মেরে ফেলবে। কসবার মাদলা সীমান্ত এলাকায় গত 5 মে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নিহত হন সাকিব মিয়া নামে এক তরুণ। এর আগে গত 28 ফেব্রুয়ারি কসবার আলামিন ও গেল বছরের 22 এপ্রিল হাসান মিয়া মারা যান বিএসএফ এর গুলিতে। এছাড়া গত 1 বছরে গুলিতে আহত হয়েছেন আরও 3 জন। সীমান্তে হতাহতের ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা। আমার ভাইয়ে বর্ডার সাইডে গেছে, বিএসএফ গুল্লি দিছে, বিএসএফ বাংলাদেশ আইসা গুল্লি করে মাইরা বিএসএফ চলে গেছে। সরকারের কাছে আবেদন জানাই, আমি বিচার চাই। ইন্ডিয়ান সীমান্তরক্ষী বাহিনীর তারা এই পাখির মতো গুলি করে আমাদের দেশের যুবকদেরকে হত্যা করে। এটার দ্বারা কোনো সমাধান হচ্ছে না। সীমান্ত হত্যা বন্ধে বিএসএফকে কঠোর বার্তা দেওয়ার কথা বলছে বিজিবি। সচেতন করা হচ্ছে সীমান্ত এলাকার বাসিন্দাদেরকেও। আমরা এখন বিএসএফ এর সাথে অনেক কঠোরভাবে যে কোনো বিষয়ে কথা বলছি। সীমান্ত হত্যা, মারামারি এই ব্যাপারে কঠোরভাবে সবসময় কথা বলছি। ব্রাহ্মণবাড়িয়ার কসবা, আখাউড়া ও বিজয়নগর উপজেলার সাথে প্রায় 72 কিলোমিটার সীমান্ত রয়েছে ভারতের। জাহিদ হাসান, যমুনা নিউজ। কোটি টাকার ব্রিজই যেন এখন গ্রামবাসীদের দুর্ভোগের নাম। পটুয়াখালীর বাউফলে এলজিইডির ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়ে পড়ায় তা নতুন করে নির্মাণ করছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। তবে এলজিইডির কর্মকর্তারা দাবি এ বিষয়ে কিছুই জানতেন না তারা। এদিকে ব্রিজটির দৈর্ঘ্য ও খালের প্রস্থের তুলনায় 5 মিটার কম। সংযোগ সড়কের জন্য দুপাশে মাটি ফেলায় ব্যাহত নৌ চলাচল। অন্যদিকে ব্রিজটির পর্যাপ্ত চওড়া না হওয়ায় চলাচলেও ভোগান্তি। এতে ক্ষুব্ধ স্থানীয়রা। পটুয়াখালী বাউফলের নুরাইনপুর রামনগর খাল। পুরনো ব্রিজ ক্ষতিগ্রস্ত হওয়ায় চলতি বছরের জানুয়ারিতে এই খালের উপর একটি গার্ডার ব্রিজ নির্মাণ কাজ শুরু করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। ব্যয় দেখানো হয় 1,13,00,000 টাকা, কিন্তু কোটি টাকার সেই ব্রিজই এখন গ্রামবাসীদের গলার কাটা। খালটির প্রস্থ 20 মিটার, কিন্তু প্রকল্প সংশ্লিষ্টরা ব্রিজ নির্মাণ করেছে মাত্র 15 মিটার দৈর্ঘ্যের। খালের চেয়ে ব্রিজ ছোট হওয়ায় দুপাশে প্রচুর মাটি ফেলে তৈরি করতে হয়েছে সংযোগ সড়ক। ফলে খালের স্বাভাবিক পানি প্রবাহই এখন বন্ধ হওয়ার উপক্রম। খাল থেকে ব্রিজের উচ্চতা তেমন না হওয়ায় অনিশ্চিত নৌ চলাচল। তার উপর ব্রিজটি খুব বেশি চওড়াও নয়, তাই যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে এ পথে চলাচলকারীদের। অথচ এই ব্রিজটি প্রায় অর্ধশত গ্রামের 30,000 মানুষের সদরে যাতায়াতের অন্যতম মাধ্যম। এই দুই পাশের স্পেসটা আসলে খুবই ছোট হয়ে গেছে, আর ব্রিজটা এক কথা বলতে গেলে নিচে হয়ে গেছে। এখান থেকে অনেক বড় বড় গাড়িগুলো যায়। আপনারটা যদি একটা টম এই যে মাহেন্দ্র গাড়ি যায়, একটা অটো দাঁড়াই থাকতে হয়। সরকারের যেটা দেয় সেটা তো হেরা করে কিনা এটা তো আমরা সঠিক বলতে পারি না, আমরা জানিও না যে এটা 1 কোটি কাজ হয়েছে কিনা। জানা যায় আগে ব্রিজটি নির্মাণ করেছিল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি। অভিযোগ রয়েছে সংযোগ মাধ্যম ভাঙা ও পুনর্নির্মাণের বিষয়ে কিছুই জানানো হয়নি তাদের। সরকারের যে রুলস অফ বিজনেস সেই অনুযায়ী এক দপ্তরের আওতাভুক্ত কোনো জিনিসের মধ্যে অন্য কোনো দপ্তর যদি কোনো উন্নয়নমূলক কাজ করে, তাহলে আমার দপ্তর থেকে এনওসি নিতে হবে। এইটা আমার সময় নেওয়া হয় নাই,
তবে নিয়ম মেনেই কাজ করা হয়েছে দাবি প্রকল্প ঠিকাদারের। তৎকালীন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং ইউএনও জরিপ করেই নিয়েছিলেন সিদ্ধান্ত। আমাদের অফিসার এবং উপজেলা নির্বাহী অফিসার দুইবার সাইট সিলেকশনের বিষয়ে তাদের সিদ্ধান্ত করছে। আমার তো লেন্থ যেটা ধরা হয়েছে তো আর আমি বাড়তি করতে পারবো না, কম করবো না। কাজ তো ওটা শেষ হয়ে গেছে, ওটা তো 15 মিটার কাজ ছিল, 15 মিটারই হয়েছে। বর্ষায় খালে বাড়বে পানির উচ্চতা। এছাড়া জোয়ারের সময়ও নৌ চলাচল আরও অনিশ্চিত হয়ে পড়বে অভিযোগ এলাকাবাসীর। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। ঝালকাঠি সুগন্ধা ও বিষখালী নদীর ভাঙন থেকে গ্রাম রক্ষার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সকালে সদর উপজেলার দিয়াকুল এলাকার নদী তীরে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তারা বলেন, বর্ষার শুরুতেই নদী ভাঙনের কবলে পড়েছেন পোনা বালিয়া ইউনিয়নের 4 গ্রামের মানুষ। প্রতি বছরই নদীগর্ভে বিলীন হচ্ছে গ্রামের ফসলি জমি, বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা স্থাপনা। ভাঙন রোধে স্থায়ী পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা। রাজবাড়ীতে ইউনিয়ন ডিজিটাল সেন্টারে অগ্নিকাণ্ড হয়েছে। ভোরে সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পাহারায় থাকা গ্রাম পুলিশ ভোরে নামাজের জন্য মসজিদে গেলে সে সময় ডিজিটাল সেন্টারে আগুন লাগার খবর পাওয়া যায়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে, কিন্তু পুড়ে ছাই হয়ে যায় ডিজিটাল সেন্টারের সকল মালামাল ও যন্ত্রপাতি। দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করেছে দাবি স্থানীয়দের। এদিকে ঝিনাইদহের কালীগঞ্জে আগুনে পুড়ল 4টি ব্যবসা প্রতিষ্ঠান। রাতে উপজেলার সাঁকর বাজারে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, রাত 10টার দিকে বাজারের এক তেল ব্যবসায়ীর দোকানে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আশেপাশের কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে, পুড়ে ছাই হয়ে যায় ভেতরে থাকা মালামাল। ফায়ার সার্ভিসের 6টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে 4 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিশোরগঞ্জে কালের সাক্ষী ঈশাখার দ্বিতীয় রাজধানীর জঙ্গলবাড়ি দুর্গ। জমিদারি আমলে সেখানে নিত্য যাতায়াত ছিল তার। মুঘল আক্রমণ প্রতিরোধে ছিল ব্যবস্থা। সেই দুর্ভেদ্য পরীক্ষা সহ আশেপাশের অনেক সম্পত্তি এরই মধ্যে গ্রাস করেছে স্থানীয় ও প্রভাবশালী ভূমিদস্যুরা। তবে 10-12টি কক্ষের অস্তিত্ব এখনও আছে। সেগুলো সংস্কার আর নতুন খনন কাজও চলছে। পরিকল্পনা আছে ঈশাখার স্মৃতি জাদুঘর নির্মাণের। হারিয়েছে জৌলুস, নেই আগের আভিজাত্য, শুধু রয়ে গেছে কিছু স্মৃতিচিহ্ন। জমিদারি সাঙ্গ হয়েছে। প্রাসাদ সম অট্টালিকা না থাকলেও জরাজীর্ণ কিছু স্থাপনা নিয়ে দাঁড়িয়ে আছে বাংলার 12 ভূঁইয়া সর্দারদের একজন ঈশাখার জঙ্গলবাড়ি। 16 শতকে তার জমিদারি আমলে দ্বিতীয় রাজধানী ছিল এই জঙ্গলবাড়ি। কালের রুদ্র রোষে ক্ষয়িষ্ণু ইট সুরকি। ইতিহাসের সাক্ষী হয়ে টিকে আছে দরবার গৃহ, পান্থগৃহ সহ বেশ কয়েকটি ভবন। জেলা শহর থেকে মাত্র 7 কিলোমিটার দূরে করিমগঞ্জ উপজেলায় জঙ্গলবাড়ি দুর্গের অবস্থান। মোগলদের আক্রমণ প্রতিরোধে আরা নামে এক দুর্ভেদ্য পরীক্ষাবেষ্টিত ছিল দুর্গবাড়িটি। নরসুন্দা নদীর সাথে এর সংযোগ স্থাপন করা হয়। পরবর্তীতে এই দুর্গ থেকেই 22টি পরগনা দখল করেন ঈশাখা। বৃহৎ এলাকা জুড়ে প্রতিষ্ঠা করেন জমিদারি। সোনারগাঁ হয় তার প্রধান রাজধানী। 12 ভূঁইয়ার স্মৃতি বিজড়িত ঐতিহাসিক এই স্থাপনা দেখতে প্রতিদিনই ভিড় করেন দর্শনার্থীরা। আমি ঈশাখা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট। আমি আসছিলাম 12 ভূঁইয়াদের প্রধান ঈশাখার বাসায় দুর্গ দেখার জন্য। আশেপাশে সব জায়গায় ঘুরে দেখছি, খুব ভালো লাগছে। ঈশাখার বাড়ি দেখতে আসছি, এখানে সবসময় শুনে আসছি, ঘুরে ঘুরে দেখছি চারপাশটা, খুবই ভালো লাগছে। লোকগাথা আছে, এখানে জাহাজ ভিড়ত তাদের দুর্গের মালামাল নিয়ে আসার জন্য। এখানে যে জল ব্যবহার করত, তার পাশেই এই জঙ্গলবাড়ি অবস্থিত। দুর্গ এলাকা ঘিরে এখনও সংস্কার ও খনন কাজ চালিয়ে যাচ্ছে উপজেলা প্রশাসন। বেরিয়ে আসছে মাটির নিচে চাপা পড়া অতীত। ঈশাখার ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র সংগৃহীত স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠার পরিকল্পনাও রয়েছে। ঢাকা ও ময়মনসিংহ বিভাগের 8-9 সদস্যের একটি প্রত্নতাত্ত্বিক খনন দল মার্চের 2য় সপ্তাহ থেকে ঈশাখার স্মৃতি বিজড়িত এই জঙ্গলবাড়িতে প্রত্নতাত্ত্বিক খনন শুরু করেন। আবিষ্কৃত স্থাপনা এবং প্রত্নবস্তু থেকে এটি সুলতানি যুগের বলে ধারণা করা হচ্ছে। জঙ্গলবাড়ি দুর্গ এখন বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের তালিকাভুক্ত নিদর্শন। 40 কোঠার বিশাল অন্দরমহল বা সুরম্য দরবার হলের তেমন কিছুই অবশিষ্ট নেই। কেবল দেয়ালের ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে ঈশাখার স্মৃতি। বাংলার ভূস্বামীদের সফলভাবে একত্রিত করে বাংলায় মুঘল আক্রমণ প্রতিহত করেছিলেন এই বীর। তার মৃত্যুর পরই অঞ্চলটি সম্পূর্ণ মুঘলদের অধীনে চলে যায়। সাবরিনা লিজা, যমুনা নিউজ।